বলছে একটা বস্তু কণা এই বিন্দুতে স্থির অবস্থা হতে ওয়ে সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। তাহলে কোনো একটা বিন্দু এ, এই বিন্দুতে বস্তু কি আছে? স্থির আছে। তাহলে স্থির থাকা অবস্থায় সে কি করছে? ও এ সরলরেখা বরাবর যাত্রা শুরু করছে। ঠিক আছে? তাহলে কণার উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদা ও বিন্দু থেকে কি হবে? বহির্মুখী। তাহলে মূল বিন্দু এইটা, আসে যাচ্ছে এইদিকে, তাহলে কি আছে? বহির্মুখী। এবং ও বিন্দুতে কণার দূরত্বের সাথে সমানুপাতিক। ত্বরণ হবে কণার দূরত্বের সাথে সমানুপাতিক। কণার গতি নির্ণয় করো। আমরা ধরে নিলাম, মনে করি টি সময়ে কণাটি পি বিন্দুতে অবস্থান করে। সে এইদিকে যাত্রা শুরু করেছিল, এইদিকে যাচ্ছিল, কিন্তু টি সময় অতিবাহিত করার পর এই যে এই বিন্দুতে স্থির ছিল, সেইখান থেকে এই জায়গায় এসে পৌঁছাইছে। কত সময়ে? টি সময় পি বিন্দুতে অবস্থান করে। যেখানে ওপি, এই ও থেকে এই পি পর্যন্ত যে দূরত্ব, দেখো এখান থেকে এই যে দূরত্ব পি পর্যন্ত যে দূরত্ব, সেই ওপি সমান আমরা কি ধরে নিয়েছি? এক্স। অর্থাৎ কেন্দ্র থেকে যখন টি সময় পার করা, টি সময় অতিবাহিত হওয়ার পর যখন পি বিন্দুতে অবস্থান করেছে, তখন মূল বিন্দু থেকে তার অবস্থান কত দূরে? এক্স দূরত্বে। তাহলে পি বিন্দুতে ত্বরণ কি হবে? মিউ এক্স এর সমান। কেন মিউ এক্স এর? কারণ ত্বরণ আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। এটা কি ত্বরণ? এই ত্বরণ কি হবে? বলেছে ও বিন্দুতে কণার দূরত্বের সাথে সমানুপাতিক। ও বিন্দুতে কণার দূরত্বের সাথে সমানুপাতিক। তাহলে ও বিন্দুতে কণা কত দূরত্ব আছে? এক্স। এই যে দূরত্ব, এই দূরত্বের সাথে কি হবে? সে সমানুপাতিক। তাহলে কি হয়? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান কি আসে? মিউ এক্স। কি আসে? মিউ এক্স। যেখানে মিউটা কি? সমানুপাতিক ধ্রুবক। আর এখানে কেন প্লাস হলো? এখানে আমরা প্লাস দিচ্ছি কারণ এটা কি হয়েছে? বহির্মুখী। তখন ও থেকে এই দিকে যাচ্ছে, তাহলে মূল বিন্দু থেকে বহির্মুখী। এই কারণে আমরা এখানে মিউটা দিচ্ছি প্লাস। তাই এখানে দেখো আমরা লিখেছি, তাহলে পি বিন্দুতে ত্বরণ মিউ এক্স এর সমান হবে। কি হবে? মিউ এক্স এর সমান হবে। এখানে মিউ আছে সমানুপাতিক ধ্রুবক। মনে করি এই যে যখন এই বিন্দুতে স্থির ছিল, বস্তুটা যখন এই বিন্দুতে স্থির ছিল, তখন মূল বিন্দু থেকে এর দূরত্ব কত? ও এ। এই দূরত্বটুকু আমরা ধরেছি, ও এ দূরত্বটুকু আমরা ধরেছি কত? এই যে এখান থেকে এই দূরত্বটুকু আমরা ধরেছি এই দূরত্ব, যে মূল বিন্দু থেকে বস্তুটা এই বিন্দুতে কি আছে? এই দূরত্বে অবস্থান করছে। তাহলে বস্তুর গতির সমীকরণ কি? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান মিউ এক্স। এই পর্যন্ত আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন আমাদের আগের দিনের মতো, পূর্বের মতো কি কাজ? উভয় পাশে 2dx বাই dt দ্বারা গুণ। 2dx বাই dt, d স্কয়ার x বাই dt স্কয়ার সমান 2 মিউ x dx বাই dt। পাশে লিখে দাও 2dx বাই dt দ্বারা গুণ। 2dx বাই dt দ্বারা গুণ। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি d বাই dt, dx বাই dt তার হোল স্কয়ার, তার হোল স্কয়ার। এখন এখানে আমরা দেখো লিখতে পারি d বাই dt মিউ x স্কয়ার। এইটা আমরা কিভাবে বুঝবো যে এইটা লেখা যায়? এটা বোঝার জন্য এই দেখো এখানে যে চলক আছে, এখানে যে চলক থাকবে, এই যে x চলক আছে, এই চলককে একবার আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। একবার কি করব? সমাকলন করব। যদি একবার সমাকলন করি তাহলে আমরা কি পাই? দেখো ওখানে চলক কি আছে? x। x এর যদি একবার আমরা সমাকলন করি তাহলে আমরা পাই x স্কয়ার বাই 2। তাহলে এখানে আমার ছিল কত? দেখো ছিল আমার, এখানে আমার ছিল 2 মিউ x dx বাই dt। তাহলে এখানে আমরা 2 মিউ, এখানে x এর সমাকলন করে পাইছি কি? x স্কয়ার বাই 2 আর dx বাই dt থাকলে, তাহলে এই 2 কেটে তাহলে এখানে থাকছে কি? মিউ x স্কয়ার dx বাই dt। তাহলে আমরা এখান থেকে কি বুঝবো? যে এই মিউ x স্কয়ার এর যদি আমরা সমাকলন করি তাহলে এইটুকু আমরা ফিরে পাবো। কথা ক্লিয়ার? তার মানে কি মিউ x স্কয়ার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এটা ফিরে পাবো। দেখো এখানে যদি এই যে মিউ x স্কয়ার আছে, এইটারে যদি আমরা, আমি যতটুকু বুঝাইছি এতটুকু মনে হয় ক্লিয়ার নাকি? এতটুকু ক্লিয়ার তো? দেখো তাহলে এই দেখো আমরা যে এখানে লিখেছি d বাই dt মিউ x স্কয়ার, এটারে যে অন্তরীকরণ করলি মিউ x স্কয়ার, এটারে যে অন্তরীকরণ করলে আমাদের এই পার্টে ফিরে আসবে, সেটাই এই দেখো
মিউ রেখে দিলাম, x স্কয়ার হলো 2x, x তো আর t না, তাহলে x কে যদি আরেকবার করে তাহলে dx বাই dt, তাহলে দেখো 2 মিউ x dx বাই dt, আমাদের সেই আগের পার্ট ফিরে পাচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা উপরে এইটুকু মুছে দিলাম। তাহলে এর পরবর্তী লাইন, আমাদের d dx বাই dt তার হোল স্কয়ার, আর এই পাশে যে dt আছে এটা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে d বাই dt মিউ x স্কয়ার dt, উভয় পাশে সমাকলন নিলাম। কি নেব? উভয় পাশে সমাকলন নিয়ে, উভয় পাশে সমাকলন নিয়ে। তাহলে এখানে যদি সমাকলন করি আমরা দেখো সমাকলন dx মানে কি x, সমাকলন dx মানে কি x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dx বাই dt তার হোল স্কয়ার, আর এখান থেকে অন্তরীকরণ দিয়ে সমাকলন করলে অন্তরীকরণ উঠে যায়, তাহলে এখান থেকে থাকবে মিউ x স্কয়ার। আর যেহেতু এটা কি যৌগজ? অনির্দিষ্ট যৌগজ, তাহলে একটা ধ্রুবক c আসবে। কথা ক্লিয়ার? তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এই যে ধ্রুবক c পাইছি, এই c এর ভ্যালু বের করতে হবে, আর এই c এর ভ্যালু বের করতে হলে কি লাগবে? আদি সত্য লাগবে, বস্তু কেন আদিতে কি অবস্থায় ছিল তার উপর। এখন এখানে কি সত্য পারবে? আদি সত্য কি পারবে? এখানে কি আছে? x সরণ আছে, আর এখানে কি আছে? dx বাই dt, অর্থাৎ সরণ এবং বেগের উপরে আদি সত্য প্রয়োগ হবে, যে আদিতে সরণ কি ছিল আর বেগ কি ছিল। তাহলে দেখো যখন x ইকুয়াল 0, কারণ আদিতে বস্তু কি ছিল? স্থির ছিল, সরণ তাহলে কত ছিল? 0, কারণ এই বিন্দুতে কি ছিল? সে স্থির ছিল, তাহলে আদিতে সরণ কি ছিল? স্থির। তাহলে স্থির যদি থাকে তখন বেগ কি থাকবে? তাহলে বেগও কি থাকবে? 0 থাকবে, তাহলে dx বাই dt। দেখো এইটাকে যদি আমরা সরি আদিতে বস্তু কত দূরত্ব ছিল? a দূরত্ব ছিল, তাহলে x ইকুয়াল a ছিল, সরি আদিতে বস্তু কোথায় ছিল? এই বিন্দুতে স্থির ছিল, তখন কেন্দ্র থেকে বা মূল বিন্দু থেকে দূরত্ব কত ছিল? সরল x দূরত্ব ছিল, মূল বিন্দু থেকে কত দূরত্ব ছিল? a দূরত্বে। তাহলে দেখো যখন x ইকুয়াল a, অর্থাৎ আদিতে বস্তু এই বিন্দুতে যখন স্থির ছিল তখন মূল বিন্দু থেকে সে কত দূরত্ব ছিল? x দূরত্ব, তাহলে সরণ কত ছিল? x ইকুয়াল a, তখন বেগ কত? তাহলে এই যে x ইকুয়াল a, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে বেগ পাবো। সময়ের সাপেক্ষে যদি সরণকে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা কি পাবো? বেগ 0। তাহলে এই সত্য এই যে 1 নম্বর ইকুয়েশনে বসাবো, তাহলে বসালে আমরা কি পাবো? c এর ভ্যালু, অতএব 0 সমান মিউ a স্কয়ার প্লাস c, তাহলে বা c সমান মাইনাস মিউ a স্কয়ার। ঠিক আছে? এখন এই c এর ভ্যালু কি করব? এই 1 নম্বরে বসাই দেব, c এর ভ্যালু কি করব? 1 নম্বরে বসাই দেব। এবার লেখো তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পাই? dx বাই dt তার হোল স্কয়ার সমান, এখানে ছিল আমাদের মিউ x স্কয়ার, আর c এর ভ্যালু পেলাম মাইনাস মিউ a স্কয়ার। তো এখান থেকে আমরা কি করতে পারি? dx বাই dt তার হোল স্কয়ার সমান, এখান থেকে দেখো মিউ কমন নিতে পারি আমরা। কি কমন নিতে পারি? মিউ কমন নিতে পারি। নিলে আমাদের কি থাকে? x স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন এই পাশে স্কয়ার আছে, হোল স্কয়ার, তাহলে এই হোল স্কয়ার তুলে অর্থাৎ উভয় পাশে কি করব? বর্গমূল। তাহলে রুট ওভার প্লাস মাইনাস মিউ x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? dx বাই dt। এখান থেকে আমরা প্লাস নিয়ে কাজ করব না মাইনাস নিয়ে কাজ করব? এখান থেকে আমরা প্লাস নিয়ে কাজ করব, কারণ কি এখানে যে সরণটা ঘটছে, ত্বরণ ঘটছে, ত্বরণ কি আছে? বহির্মুখী। এখানে যে ত্বরণ ঘটছে সে ত্বরণ কোন মুখে? বহির্মুখী। তাই আমরা এখান থেকে কি নেব? প্লাস। তাহলে রুট মিউ, এখান থেকে রুট মিউ x স্কয়ার মাইনাস a স্কয়ার। কারণ কি? কারণ কেন্দ্র বহির্মুখী বলের জন্য ধনাত্মক নিয়ে আছে, কেন্দ্র বহির্মুখী বলের জন্য, কেন্দ্র বহির্মুখী বলের জন্য ধনাত্মক নেওয়া হয়েছে। এই পাশে যে নোটগুলো দিতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dx বাই dt সমান, এইটা আমরা বেগে দিতে রুট মিউ রুট ওভার
x স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন কথা আছে এটা আমাদের কি সমীকরণ? এটা আমাদের একটা অন্তরক সমীকরণ। এটা কি সমীকরণ? একটা অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণের সমাধান কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেকেন্ডারি শিখেছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে। চলক পৃথকীকরণ করে সমাকলন আকার তৈরি করে সমাকলন করে সমাধান করতে হয়। তাহলে এখানে কি করতে হবে? চলক অর্থাৎ x চলককে x এর কাছে পাঠাতে আর t চলককে t এর কাছে পাঠাতে হবে, তাই তো? পাঠিয়ে সমাকলন আকার তৈরি করতে হবে। কথা ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা কি ক্যালকুলেশন করতে পারি, dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান রুট মিউ dt। x চলকে x এর কাছে পাঠালাম, x চলকে x এর কাছে পাঠালাম আর t চলকে t এর কাছে পাঠালাম। তাহলে এটা একটু সাইড চেঞ্জ করে রুট মিউ dt আর সমাকলন dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার উভয় পাশে কি নিলাম? সমাকলন নিয়ে নিলাম, সমাকলন নিয়ে, কারণ আমাদের সমাকলন আকার তৈরি করা হয়ে গেছে, তাই তো? সমাকলন নিয়ে তাহলে এখানে রুট মিউ ধ্রুবক, তাহলে কি থাকে? সমাকলন dt, সমাকলন dt আর সমাকলন dx মানে কি x, তাহলে সমাকলন dt মানে কি t। আর এটা ডাইরেক্ট কি সূত্র পড়ে গেছে, এটা কিসের সূত্র? cos হাইপারবোলিক ইনভার্স x বাই a, cos হাইপারবোলিক ইনভার্স দেখো সমাকলন dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটার সূত্র কি? cos হাইপারবোলিক ইনভার্স x বাই a, cos হাইপারবোলিক ইনভার্স x বাই a প্লাস c। তাহলে এখানে আমাদের কি আসবে? cos হাইপারবোলিক ইনভার্স x বাই a আর একটা যেহেতু অনির্দিষ্ট ধ্রুবক আগের বার c ব্যবহার করেছি তাই আমরা এবার c1 ব্যবহার করলাম। এখন ঠিক আগের মতো যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট আছে ধ্রুবক, এই ধ্রুবকের নাম কি? আরবিট্রারি কনস্ট্যান্ট, ইচ্ছামূলক ধ্রুবক, তাই তো? এই ধ্রুবকের মান বের করতে হবে আর এই ধ্রুবকের মান বের করতে হলে কি করতে হবে? আদি সত্য প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে হবে মানে মানে কিসের উপর সত্য প্রয়োগ করতে হবে? এখানে সত্যটা কার উপর হবে? আগের দিনের সামনে একটা মাইনাস ছিল, মাইনাস ছিল। এখন আমার কথা হচ্ছে এখানে যে আমি এই c1 এর ভ্যালু বের করব, এইটা বের করলে আদি সত্য, তাহলে এই আদি সত্য বের করতে হলে এখানে চলক কি আছে সেটা দেখতে হবে। এখানে চলক কি আছে? সরল x আর চলক কি আছে? t। এখন এখানে এই c1 এর ভ্যালু বের করতে হলে কি হবে? x এবং t এর উপর সত্য বের হবে, অর্থাৎ সরল এবং সময়ের উপর। তাহলে আদিতে সরল কত ছিল আর সময় কত ছিল আদিতে? তাহলে দেখো যখন আদিতে ছিল, আদিতে কি ছিল? বস্তু এই জায়গায় ছিল, তখন কি কোনো সময় অতিবাহিত করছিল? কোনো সময় অতিবাহিত করছিল না। তাহলে যখন t ইকুয়াল 0 তখন x ইকুয়াল কত? তখন বস্তু কি ছিল? এই বিন্দুতে স্থির ছিল। যখন সময় t ইকুয়াল 0 তখন বস্তু কোথায় ছিল? এই বিন্দুতে স্থির ছিল। তখন মূল বিন্দু থেকে তার দূরত্ব কত ছিল বা কেন্দ্র থেকে তার দূরত্ব কত ছিল? এই দূরত্বে তখন সরণ কত ছিল? x ইকুয়াল। কথা ক্লিয়ার? আমি এই যে ম্যাথটা, এই ম্যাথে আমরা এই যে প্রথম চ্যাপ্টারে যে ম্যাথ, এখানে যে থিওরি গুলো আছে তার ম্যাথ গুলো আছে, সবসময় আমি বলেছি কি এখানে যে সত্যগুলো হবে মানে ধ্রুবকের মান যখন বের করব সবসময় সত্যগুলো কি দেখে নির্ণয় করব? এখানে যে চলক দেখে নির্ণয় করব। এখানে কি চলক আছে ডাইরেক্ট এই সমীকরণ দেখবো, সমীকরণে কি চলক আছে তার উপর সত্য প্রয়োগ এবং কি সত্য হবে? আদি সত্য, আদিতে তারা কি অবস্থায় ছিল, সেই চলক আদিতে কি ছিল সেটা নিয়ে। বুঝা গেছে? অর্থাৎ এইগুলো কিন্তু মুখস্থ করা যাবে না। তাহলে দেখো এই সমীকরণে যখন এই সমীকরণে যদি এই t এর ভ্যালু 0 এবং x ইকুয়াল a বসাই দিই তাহলে আমরা দেখো c1 এর ভ্যালু পাবো, অতএব t ইকুয়াল 0 বসালাম আর cos হাইপারবোলিক ইনভার্স x বাই a, তাহলে a বাই a প্লাস c1। তাহলে এখান থেকে বা 0 সমান cos হাইপারবোলিক ইনভার্স 1, cos কতর মান 1? cos 0 এর মান 1, তাহলে cos হাইপারবোলিক 0 এর মান 1। ঠিক আছে? জিরো আর cos হাইপারবোলিক ইনভার্স cos হাইপারবোলিক 0। এখন এইটা কেমনে হলো তাই না? যে cos হাইপারবোলিক এর cos 0 এর মান আমরা জানি 0, কিন্তু cos হাইপারবোলিক এর মান 0 এটা আমরা কিভাবে জানি? তাই না? কারণ দেখো
আমি গতদিন তোমাদের একটা সূত্র দেখাইছিলাম না, একটা সূত্র তোমাদের দেখাইছিলাম যে cos হাইপারবোলিক x সমান কি লেখা যায়, cos হাইপারবোলিক x সমান কি লেখা যায়। সাইন হাইপারবোলিক x সমান কি লেখা যায় তো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এটা লেখা যায় তাই না? এটা দেখাইছিলাম না কতদিন? অবশ্যই দেখাইছে। সাইন হাইপারবোলিক x সমান সাইন হাইপারবোলিক x সমান e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। এখন সাইন হাইপারবোলিক x এর যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা কি পাই, cos হাইপারবোলিক x। আমার কথা কি বুঝাছো? দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি d বাই dx sin হাইপারবোলিক x, খেয়াল করো হাইপারবোলিক x, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি দেখো হাফ দূরবক হাফ বাইরে দিলাম e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হাফ থাকলে e টু দি পাওয়ার x লিখলে e টু দি পাওয়ার x আর এখানে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হয়ে যায়, আর এটা তাহলে লেখা যায় e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে কি থাকে বাই 2। তাহলে আর এইটুক সমান দেখো এইটা সমান কি লেখা যায়, এটা একটু উপরে লেখার দরকার ছিল, এইটা সমান লেখা যায় cos হাইপারবোলিক x। তাহলে যদি sin হাইপারবোলিক x এর ডিফারেন্সিয়েশন করলে cos হাইপারবোলিক x হবে, তাই না? তাহলে যদি sin হাইপারবোলিক x এর মান যদি 0 হয় তাহলে cos হাইপারবোলিক x এর মানও কি হবে, 0 হবে। আমি কি বুঝাতে পারছি? sin হাইপারবোলিক থেকে কি হয়, cos হাইপারবোলিক x। কথা ক্লিয়ার? তাহলে আমরা sin হাইপারবোলিক x এর মান যদি 0 হয় তাহলে cos হাইপারবোলিক x পাবো, কারণ cos ডিফারেন্সিয়েশন করলে sin পাবো, তাহলে sin যদি 0 হয় তাহলে sin যদি 0 হয় তাহলে ডিফারেন্সিয়েশন যদি cos পাই তাহলে সেই cos তো 0, তাই না? তাহলে cos 0 এর মান কত, 1। তাহলে এখানে cos 0 এর মান থাকতে হবে 1, আচ্ছা থাকলে cos হাইপারবোলিক 0। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি cos ইনভার্স cos 0, তাহলে 0 সমান 0 প্লাস c1, তাহলে এখান থেকে আমরা c1 এর ভ্যালু কি পাচ্ছি, 0। c1 এর ভ্যালু কি পাচ্ছি, 0 পাচ্ছি। কথা বুঝছো? তাহলে আমরা এই c1 এর মান এখন এই সমীকরণে বসাই দেব। তাহলে অতএব আমরা কি পাচ্ছি, রুট মিউ t সমান cos হাইপারবোলিক ইনভার্স x বাই a, x বাই a, c1 এর ভ্যালু বসাই দিলাম। তাহলে এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, কোণের গতি নির্ণয়, অর্থাৎ x এর মান বের করতে হবে, তাই তো? অর্থাৎ x এর মান বের করতে হবে। এখান থেকে আমরা কি করব, x এর ভ্যালু বের করব। তাহলে x এর ভ্যালু বের করতে হলে কি হবে, এখানে cos হাইপারবোলিক ইনভার্স আছে, তাহলে x এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে উভয় পাশে কি cos হাইপারবোলিকগুলো গুণ করতে হবে। তাহলে cos হাইপারবোলিক রুট মিউ t সমান x বাই a, তাহলে এই পাশে ভাগে আছে তাহলে গুণ হবে a cos হাইপারবোলিক রুট মিউ t সমান x। এটা আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসলে x সমান a cos হাইপারবোলিক রুট মিউ t। এটাই হচ্ছে গতির সমীকরণ। এটাই কি আছে, এটাই বস্তুর গতির সমীকরণ, এটি বস্তুর গতির সমীকরণ। মনে হয় সবাই বুঝতে পেরেছে এটা নাকি?